শুরু হলো এবছরের হজ ফ্লাইট। 418 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট। এইচএসসির খাতা মূল্যায়নে মেধা যাচাই হয়েছে প্রকৃত মেধাবীদের। মত পরীক্ষকের শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রা, মন্তব্য শিক্ষাবিদের। বিশুদ্ধ পানি সংকট আর জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলীবাসী। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। পদ্মা যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন। বন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট। এবং কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছেদে ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অবরোধ তুলে নেয়ার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 418 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এবছরের প্রথম হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7:55 ফ্লাইটটি ছেড়ে যায়। হজযাত্রীদের বিদায় জানাতে আসেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তারা বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজযাত্রা। 418 জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করল বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট। ঢাকা ছাড়ার আগে হজযাত্রীরা বলেন, নির্বিঘ্নে যাত্রা শুরু হয়েছে, শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকবে এমন প্রত্যাশা তাদের। আল্লাহ হার শুকরিয়া আমার কাছে যেটা পাচ্ছি এই জন্য হার শুকরিয়া আল্লাহর কাছে। সরকারি ব্যবস্থা মোটামুটি এখন পর্যন্ত সন্তোষজনক, তারপর আর একটু উন্নত মানের হলে ভালো হয়। সবার জন্য আমরা দোয়া করব যাতে করে আমরা নিজেরা এবং পুরো দেশ এবং জাতি সুখে শান্তিতে বসবাস করতে পারে। এবার সর্বমোট 346টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে। 2 মাস ব্যাপী এই যাত্রায় 283টি ডেডিকেটেড এবং 63টি শিডিউল ফ্লাইট পরিচালিত হবে। প্রথম যাত্রায় বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে আসেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং ধর্মমন্ত্রী। তারা হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরা আশা করব আপনাদের সহযোগিতায় নির্বিঘ্নে এই বিমান হজযাত্রার সমাপন আমরা করতে সক্ষম হব। এখন থেকে আমাদের হজ যাত্রা যাত্রীদেরকে নিয়ে নিয়মিত চলবে এবং আমরা আশা করি পরম করুণা আল্লাহ পাকের অসীম রহমতে আমরা ঠিক মতোই ফ্লাইটগুলি পরিবহন করতে পারবো। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করবেন। এর মধ্যে বাংলাদেশ বিমান 63,599 জনকে, বাকিদের সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। ফিরতি হজ ফ্লাইট 6 সেপ্টেম্বর শুরু হয়ে 5 অক্টোবর শেষ হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে আছি তার কাছে। হাবিব, এই মুহূর্তে আমি আশকোনার যে হজ ক্যাম্পে অবস্থান করছি। আপনি জানেন যে আজকে সৌদি আরবের উদ্দেশ্যে অর্থাৎ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি সকাল 7:55 ছেড়ে গিয়েছে হজযাত্রীদের নিয়ে, এবং দ্বিতীয় ফ্লাইটটি আজকে মোট 4টি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে 4টি ফ্লাইট ছেড়ে যাবে। তার মধ্যে দ্বিতীয় ফ্লাইটটি রওনা দিয়েছে 11:55 এবং 3 নম্বর যে ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে রওনা দিবে বিকেল সন্ধ্যা 7:55 এবং চতুর্থ ফ্লাইটটি রাত 8:40 রওনা দিবে। এবং একটি তথ্য জানিয়ে রাখি যে প্রত্যেকটি ফ্লাইটেই কিন্তু বিমানেই কিন্তু 419 জন হজ যাত্রীকে বহন করার মতো সক্ষমতা রয়েছে। আর কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এবছর কিন্তু 1,27,198 জন হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন। তার মধ্যে বাংলাদেশ বিমানে 63,599 জন এবং বাকি 63,599 জন অর্থাৎ 50-50 আপনার সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে। আজ যে 4টি ফ্লাইটের মধ্যে দ্বিতীয় ফ্লাইটটি কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে উড্ডয়ন করেছে। আর এর পরবর্তী তৃতীয় যে ফ্লাইটটি সেটি সন্ধ্যা 7:55 রওনা দিবে। এবং এছাড়া আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এবছর সরকারি ব্যবস্থাপনায় অর্থাৎ
অর্থাৎ 63,599 জন যে হজ যাত্রী বাংলাদেশ বিমানে যাবে, তার মধ্যে আপনার 4,090 জন হচ্ছে সরকারি ব্যবস্থাপনা এবং 59,509 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছেন। আরেকটি তথ্য হলো যে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দর থেকেও কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাবে। তো এই ছিল মোটামুটি শাহজালাল বিমানবন্দর থেকে। আরেকটি ছোট একটি বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন সেই গতকাল রাত 11টা থেকে কিন্তু হজ যাত্রীরা এখানে যে ইমিগ্রেশনের কার্যক্রম রয়েছে সেগুলো করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখনও প্রচুর সংখ্যক হজ যাত্রী এখানে অবস্থান করছেন। তো তামিম, এই ছিল হজ যাত্রীদের যাতায়াতের সর্বশেষ অবস্থা। রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। বিশুদ্ধ পানির সংকট ও বছর জুড়ে স্থায়ী জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ, রায়েরবাগ সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর বছর কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া পড়েনি এসব এলাকায়। তবে দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জুর। ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিক মোহাম্মদ। বর্ষা অথবা শীত, সারা বছর ড্রেনের ময়লার সাথে মিশে যাওয়া দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে প্রতিদিনের কাজ সারতে হয় রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ, মেরাজনগর, রায়েরবাগ এলাকার বাসিন্দাদের। দিনের পর দিন পানি জমে থাকায় বাসা বাড়িতে দেয়ালে শ্যাওলা জমে গেছে। সবসময় পানিতে তলিয়ে থাকা রাস্তার খানাখন্দক ঠাহর করতে পারেন না চালকেরা। এবড়োথেবড়ো রাস্তায় মাঝে মাঝেই বিকল হয়ে যায় যানবাহন। এত পচা নোংরা পানি এতদিন ধরে দূষিত হয়ে যেতেছে পানি। বছর 5 ধরে আমরা মাটিই দেখিনি। এটা যাতায়াতের দিক দিয়ে আমরা একেবারেই পানিবন্দী অবস্থায় থাকি। এটা 12 মাস বললেই চলে। এগুলো নাম এমপি 2 পয়সার কাজে আসে না আমাদের। রিলিফের জন্য যায়, কোনো টাকার জন্য যায়। আমরা চাই একটু আরাম আসা যাওয়া করতে, কিন্তু তাদের কোনো দায় দায়িত্ব নেই। মাতুয়াইল, দনিয়া ও শ্যামপুর 3 ইউনিয়নের মধ্যে দিয়েই গেছে এই সড়ক। এলাকাবাসী মনে করেন 3 চেয়ারম্যানের দ্বন্দ্বে রাস্তাটি সংস্কার হয়নি বছরের পর বছর। দক্ষিণ সিটি কর্পোরেশন ভুক্তির পরও কেটে গেছে বছর খানেক, তবু দুর্ভোগ দূর হওয়ার আশার গুড়ে বালি এলাকাবাসীর। ট্যাক্স ম্যাক্স যত কিছু আমাদের সিটি কর্পোরেশন দেয়, কিন্তু আমরা সিটি কর্পোরেশনের সুবিধা ভোগ করতে পারি না। জুমুন চেয়ারম্যানে আমাদের ফাঁস করে এদিকে আর ফিরেও দেখে নেই। এদিকে হলো ছাইদুল চেয়ারম্যান। এই যে আমাদের দুর্ভোগ, ওরা আমাদের দিকে তাকানোর টাইম নেই। মরার উপর খাড়ার ঘা হয়েছে এবছরের অতিবৃষ্টি। ফুটিয়েও অথবা ফিটকিরি দিয়েও পানের উপযোগী করা যাচ্ছে না পানি। ওয়াসার পানির সঙ্গে ময়লা পানিও আসে মাঝে মধ্যে। বাধ্য হয়ে এলাকা ছেড়েছেন অনেকে। 2-3 দিন আগে আসছে, আবার এখন একটু পরিষ্কার আছে, তারপর অল্প অল্প আছে ময়লা। এই জলাবদ্ধতা, কোনো যানবাহন নাই, পানির সংকট, খাওয়ার পানির অভাব। 20% লোক বাড়িঘর ফালাই দিয়ে চলে গেছে। সমস্যা সমাধানে স্থানীয় এমপির সাথে কথা বলেছেন বলে জানালেন পূর্বের নির্বাচিত মেম্বার। আমাদের যে এমপি মহোদয় আছে, ওনার কাছে আমরা বলি, উনি যেখানে বলার দরকার ওখানে বলে, আজ হবে কাল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অচিরে কর্পোরেশনভুক্ত নতুন এলাকাগুলোতে উন্নয়ন কাজ শুরু করা হবে। প্রায় 750 কোটি টাকার কাজ হবে। রাস্তা উন্নয়ন, ফুটপাত এবং ড্রেনেজ, কিছু ড্রেনেজ। তো এটি আমাদের কাজ শুরু হয়েছে এবং এর সঙ্গে সড়ক বাতি। তবে খাবার পানি ও সুয়ারেজের সমস্যা নিয়ে ঢাকা ওয়াসার সাথে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছে নগরবাসী। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত রাতের ভারী বর্ষণে নগরীর আগ্রাবাদ, খাতুনগঞ্জ, 2 নম্বর গেট ও চকবাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন মানুষজন। পাশাপাশি এসব এলাকার দোকানপাটে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 165.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। আগামী আরো কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হচ্ছে, পানি উঠলে দিলে পানি উঠায় ব্যবসা বাণিজ্য করতে পারছি না। বৃষ্টি এবং জোয়ার একসাথে যখন হয় তখন আমাদের দোকানদারিটা পুরোপুরি বন্ধ রাখতে হয়।
এভাবে আর আমরা কতদিন আসতে যেতে অনেক কষ্ট হয়, যেমন এক্সাম চলতেছে এখন, এক্সামের মধ্যে সব তা আমাদের অনেক কষ্ট। অল্প কিছু বৃষ্টি হলেই পানি উঠে যায়, পানি ওঠার কারণে সব জায়গায় ডিস রুট থেকে শুরু করে বাকলিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পানি গড়ে উঠে যায়। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং সিডি আগ্রাবাদ এলাকায় আছেন কমল দে। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি চলেছি তার কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল, বলা চলে প্রবল বর্ষণের সাথে সাথে জোয়ারের পানি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ পুরো আবাসিক এলাকাটা গত দুদিন ধরে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে একদিকে মহেশখালী বাঁধ কেটে ফেলার পরে জোয়ারের পানি প্রবেশ করছে, তার সাথে দেখা দিয়েছে প্রবল বর্ষণ। আপনি গত 24 ঘন্টায় চট্টগ্রামে 170 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর এই বৃষ্টিপাতের সাথে যুক্ত হয়েছে জোয়ারের পানি। তো বলা যায় চট্টগ্রামের সবচেয়ে বড় যে আবাসিক এলাকা আগ্রাবাদ সিডিএ, প্রায় যেখানে 2 লাখ লোকের বসবাস, সেই 2 লাখ লোক গত দুদিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানকার যতটা রাস্তা আছে, যতটা বাসা আছে, বাসার নিচতলায় পানি ঢুকে গেছে এবং অনেকটা জনজীবন স্থবির হয়ে আছে দুদিন ধরে। এখানে জানেন যে 50টির বেশি সরকারি অফিস যেমন রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো বলা চলে জলবদ্ধতার কারণে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠান এক প্রকার বন্ধ এবং সরকারি অফিসগুলোতে অফিস করা যাচ্ছে না। সে প্রবল বর্ষণ যেমন রয়েছে তেমনি জোয়ারের পানি ঢুকে সেগুলো মূলত স্থবির হয়ে আছে পুরো জনজীবন। তো এখানকার যারা দুর্ভোগ, প্রায় 2 লাখ লোকের বেশি বাসিন্দা রয়েছে এই আবাসিক এলাকায়, এবং তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ, সে দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ এখান থেকে অনেকটা রিক্সা করে আগ্রাবাদ পুরো সিডিএ আবাসিক যে প্রায় 5 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে কিন্তু এই আবাসিক এলাকাটি, কিন্তু এই এলাকা যতগুলি রাস্তা আছে এখানে প্রায় 30টির বেশি বড় বড় রাস্তা রয়েছে। প্রতিটি রাস্তায় কিন্তু এখন এইভাবে কোমর থেকে হাঁটু সমান পানিতে তলিয়ে আছে। এখানকার যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানই এক প্রকার বন্ধ, এবং সেটাতে সরকারি যে অফিসগুলো রয়েছে সে সরকারি অফিসগুলো কিন্তু কাজ করতে চালাতে পারছে। আমরা জানতে পারছি এখানকার সরকারি অফিসগুলো যাতে যাতায়াতের জন্য তারা নৌকা কিনতে শুরু করেছে, এমন একটি তথ্য পাওয়া গেছে। গতকাল একটি সরকারি অফিস থেকে নৌকা কিনেছে চলাচলের জন্য, এমন তথ্য আমরা পেয়েছি। তো বলা চলে যে আগ্রাবাদ সিডিএ যে বিশাল এলাকা, সে সাথে আগ্রাবাদ অ্যাক্সেস রোড যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, প্রতিটি এলাকা কিন্তু এখন হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে আছে গত 2 দিন ধরে। বৃষ্টি যেমন বাড়ছে, গত 24 ঘন্টায় এখানে চট্টগ্রামে প্রায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সে সাথে প্রবল বর্ষণ। আপনারা একটা বিষয় জানান যে কাপ্তাই বাঁধের পানি খুলে দেওয়া হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রকৌশলীদের কাছ থেকে কাপ্তাই বাঁধের মধ্যে প্রতি সেকেন্ডে 16টি গেট দিয়ে 2 ফুট করে পানি ছাড়া হচ্ছে, এবং এরপরে তার প্রতিক্রিয়া এসে পড়েছে চট্টগ্রামের নিচু এলাকাগুলো। বিশেষ করে এই পানিগুলো মূলত কর্ণফুলী নদী হয়ে সাগরে পড়ার কথা, যে কারণে এখানকার নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছেন নগরী 16 2 নম্বর গেট এলাকায় শফিকুল আলমের কাছে। শফিক। কমল, আপনি যেমনটি বলছেন, আমি সকাল থেকে কিন্তু এটা আশঙ্কা করছিলাম যে আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের বিভিন্ন সড়কে আস্তে আস্তে পানি বাড়তে শুরু করেছে। এখন কিন্তু একবার ফুল জোয়ারের কারণে চট্টগ্রাম শহর বলতে গেলে একবার পানির নিচে তলিয়ে গেছে। গুরুত্বপূর্ণ যেই সড়কগুলি, বিশেষ করে আমি এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর এবং ইপিজেড সহ সব এলাকা একেবারে গুরুত্বপূর্ণ এই সড়ক। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে সিএনজি গুলো পানির মধ্যে তলিয়ে গেছে, এবং বাস এই পানির নিচে রয়েছে, এবং রিক্সাগুলো পানির নিচে রয়েছে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরো শহরের এই একই অবস্থা সৃষ্টি হয়েছে, এবং জলজটের সাথে সাথে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এদিকে 2 নাম্বার গেট এবং মুরাদপুর, বহদ্দারহাট, ওয়াসা সহ বেশ কিছু এলাকায় কিন্তু প্রায় দীর্ঘ 2 থেকে 3 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বলা যায় পুরো শহর একেবারে থমকে আছে এভাবে বলা যায়, কারণ এই গুরুত্বপূর্ণ সড়কে যখন যান চলাচল বন্ধ হয়ে যায় তখন কিন্তু অন্যান্য সড়কে কিন্তু সেই প্রভাব পড়ে। আপনাকে সকালে আমি বলেছিলাম আসলে আবহাওয়া অফিস যেটা আশঙ্কা করেছিলেন যে বৃষ্টিপাত আরো বাড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু সত্যি হলো। অর্থাৎ এখন কিন্তু যেটা আবহাওয়া অফিস যেটি বলছেন যে সকাল 9টা পর্যন্ত প্রায় 165.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং আগামীতে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা তারাই বলছেন। এবং যেখানে যেই সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীরা, যে স্কুলগামী শিক্ষার্থীরা যারা বের হয়েছেন তারা কিন্তু গন্তব্য উদ্দেশ্যে যেতে পারেনি, যেভাবে আছে সেখানে আটকে আছেন, এবং যানবাহন বন্ধ হয়ে যাওয়ার কারণেও কিন্তু মানুষ পায়ে হেঁটে কোনো রকমে এবং ভ্যানে চড়ে কিন্তু গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছে, আমরা সেইটাই দেখছি। তো আরেকটা কিছু জানিয়ে রাখি, এই যে এখন যে আপনি যে জলাবদ্ধতা এখন দেখতে চাই সেটা আরোই
বাড়তে পারে বলে সে আবহাওয়া অফিস সেটা বলছে। আরো বৃষ্টিপাত আরো হবে, আরো হলে কিন্তু চট্টগ্রাম শহরের অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকা থেকে রিপোর্টার শফিকুল আলম এবং সিডি আগ্রাবাদ এলাকা থেকে সহকর্মী কমল দে সেখানকার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন। সময় সংবাদে আরও থাকছে, ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা, ক্লাস পরীক্ষা বর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। সকাল 10টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবেদুল কাদের ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করবেন। সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের কারণে ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অবরোধ প্রত্যাহারের সৌদি জোটের দেয়া শর্ত কিছুটা শিথিল হলেও শঙ্কা কাটেনি প্রবাসীদের। শিগগিরই কাতারের ওপর থেকে প্রতিবেশী দেশগুলোর অবরোধ তুলে নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 5 জুন কাতারের সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর হঠাৎ করে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এছাড়া প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের প্রবেশ বন্ধ হওয়ায় সেখানকার মার্কেটগুলোতেও আশঙ্কাজনক হারে কমে গেছে বেচাকেনা। এতে চরম বিপাকে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, চলমান পরিস্থিতির শিগগিরই সমাধান না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। আগে যে কাস্টমার হতো ঘুরে, এখন কাস্টমার নাই। যেমন সৌদি, দুবাই, বাহরাইন এগুলো থেকে আসতো, এগুলো আসে না। কাতারে যে অবরোধটা ছিল যদি প্রত্যাহার হয়ে যায় আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। যেমন দুবাই থেকে সামান আসে, আমরা বাংলাদেশের কাজ করে খাই, সৌদি থেকে সামান আসে, আমরা বাংলাদেশের কাজ করে খাই। যদি প্রত্যাহারটা হয়ে যায় আমাদের জন্য অনেক ভালো হবে। বাংলাদেশি বাইরে অনেক কাজ করতে পারবে, এখনো কাজ পাইতেছে না তারা অবরোধের কারণে। তবে প্রতিবেশী দেশগুলোর আরোপিত অবরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে বলে আশাবাদী কাতারি নাগরিকরা। আমরা জানি সৌদি জোটের অবরোধের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। আশা করি এই সমস্যা খুব শিগগিরই শান্তিপূর্ণ উপায়ে সমাধান হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মুসলিম দেশ হিসেবে আমাদের আমির বাংলাদেশকে অনেক পছন্দ করেন। সৌদি জোটের দেয়া সব শর্ত চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছি আমরা। এ অবস্থায় কাতারকে দেয়া সৌদি জোটের শর্ত কিছুটা শিথিল করায় স্বস্তি ফিরলেও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না বাংলাদেশি ব্যবসায়ীদের। অবরোধের পর থেকে 1.5 মাস যাবত আমাদের বেচা কিনা খুবই কম। আর পর্দা এবং এই কার্পেট অনেক দোকানি, আমার মতো অনেক ব্যবসায়ী আছে বা এরা বেচা কিনা খুবই কম। সৌদি জোট যে 13 দফা দাবি দিয়েছিল, সেই 13 দফা কাতার সরকার এটা প্রত্যাখ্যান করছেন। এখন সর্বশেষ কাতার পর আবার 6 দফার ভিতরে নিয়ে আসছেন। এখন 6 দফা কি কতটুকু মানবে এটা আমাদের আমির ভালো জানেন। তো যত তাড়াতাড়ি এটাই করুক, তত তাড়াতাড়ি করবে তো ভালো হবে। বর্তমানে কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সময় সংবাদ, দোহা, কাতার। উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্লাস পরীক্ষাও বর্জন করেছেন তারা। সকাল 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলার 3টি গেটে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা না রাখায় আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া এই আন্দোলনের সঙ্গে যোগ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, হলে ক্যাফেটেরিয়া ও লাইব্রেরি না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সম্প্রতি দুটি সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরাও তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আমরা বেশির অপসারণ চাই, কারণ যে এই পদের যোগ্য না তাকে এই পদে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা চাই এই ধরনের যত অনিয়ম আছে এই স্বাধীনতা বিরোধী ভিসিকে অপসারণ করে মাননীয় প্রধানমন্ত্রী একজন স্বাধীনতার সপক্ষে একজন ভালো শিক্ষককে এখানে ভিসি হিসেবে নিয়োগ দেও। দর্শক, এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ,
তামিম, আসলে সকাল 8টা থেকে কিন্তু শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন। আজ সকাল 8টায় প্রশাসনিক ভবনের যে গেট রয়েছে সেই গেটে তালা লাগিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। তারপরে ক্লাস পরীক্ষা কোনোটি কিন্তু আসলে হতে পারেনি, ঢুকতে পারেননি কোনো কর্মকর্তারাও। এরপর থেকে যে আন্দোলন আমরা এখন দেখাচ্ছি সেই আন্দোলন কিন্তু চলতেছে, আমরা দেখাবার চেষ্টা করতেছি। এই আন্দোলন কিন্তু যেটা শুরু হয়েছে এই আন্দোলন কিন্তু তারপর থেকে চলছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যারা শিক্ষার্থী রয়েছে যারা এই আন্দোলন করছে, কেন এই আন্দোলন, কি কারণে, তাদের বক্তব্যটা হচ্ছে ভিসিকে অপসারণের দাবিতে এই আন্দোলন। তো প্রশ্ন করেছিলাম কেন ভিসিকে অপসারণ করতে হবে, তাদের যেটা জবাব সেটা হচ্ছে এই রকমের যে মূলত এই আন্দোলনটা শুরুটা করেছিলেন বরিশালের বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে নয়, বাইরে থেকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পত্রিকায়, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটা উল্লেখ করা হয়েছিল সেখানে যেটা মুক্তিযোদ্ধা কোঠা রাখা ছিল না, এই অভিযোগে কিন্তু আন্দোলনের শুরুটা হয়েছিল। এবং এই আন্দোলনটা শুরু করেছিল মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল, এটা বরিশাল নগরীর রাস্তায় শহরের সদর রোডে করা হয়েছিল। এরপরে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ তাতে যোগ দিয়েছিল, আরেকটা আন্দোলন, আরেকটা মানববন্ধন করেছিল। তারা চাচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা ইনক্লুড করা। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে, তিনি যেটা বলেছেন আসলে এই আন্দোলন ভেতরকার কোনো আন্দোলন নয়। তিনি যেটা মনে করেন যে কোনো শক্তি এর পেছনে জড়িত থাকতে পারে এবং তারা এই আন্দোলন করাচ্ছে শিক্ষার্থীদের, এমনটাই এই বক্তব্য ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির। তিনি আমাকে জানিয়েছেন এই ঘটনার প্রেক্ষাপটে তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আজকে জরুরি সভা ডেকেছেন এবং ঢাকায় কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের যে লিয়েজো অফিস রয়েছে সেখানে আজকে এই সিন্ডিকেটের সভা আহ্বান করা হয়েছে। এই সিন্ডিকেট সবাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর পরবর্তীতে কি করণীয় রয়েছে। এই সভাটি আহ্বান করা হয়েছে আজকে সন্ধ্যায়, সেটি হয়তো কয়েক ঘন্টা চলতে পারে, তারপরেই আসলে জানা যাবে যে কি করণীয়। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ তথ্য। তামিম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সেখানে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা, সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ। উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি পরিবর্তনের কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর এসএসসির মতো এইচএসসিতেও পাশের হার কমার সঙ্গে কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। তবে এ ফল বিপর্যয়কে শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। নতুন এই পদ্ধতির মাধ্যমে প্রকৃত মেধাবীদের যাচাই করা সম্ভব হচ্ছে বলে মনে করেন পরীক্ষকরা। রিপোর্ট সাদিয়া আফরিনের। গত কয়েক বছর ধরে খেয়াল খুশি মতো খাতা দেখা কিংবা ঢালাওভাবে নম্বর দেওয়ার যে অভিযোগ তা অনেকটাই সত্য প্রমাণিত হয় এই বছরের বড় দুটি পাবলিক পরীক্ষার ফল বিশ্লেষণে। গত 2 বছরের তুলনায় এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে প্রায় অর্ধেক, আর একজনও পাশ করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি। অন্যদিকে গত বছরের তুলনায় এবার এসএসসি ও এইচএসসিতে পাশের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এই ফল হেরফেরের সম্ভাব্য কারণ জানতে চাওয়া হলো নিরীক্ষকদের কাছে। মার্কসের ব্যাপারে ইনস্ট্রাকশন লিখিত আকারও ছিল যে 78 নাম্বার পেলে সেক্ষেত্রে 79 বা 80 করে দেওয়া তো বোর্ড থেকে বলা হতো, বাট এখন কিন্তু এরকম ইনস্ট্রাকশন বলা হয় না। এটা পজিটিভ দিক। বিগত এই 7 বছর আমি যেগুলো খাতা দেখেছি সেখানে আমাদের প্রচুর ত্রুটি থাকার পরেও বলে দেয় যে আপনারা যেন ফেল করাবেন না। আর এবার বলেছে যে 1 নাম্বার বাড়ানোর দরকার নেই, সুযোগ নেই, আপনার স্টুডেন্ট প্রাপ্য নাম্বার যেটা পাবে সেটাই দিবেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বোর্ড চেয়ারম্যান। কখনো এরকম নির্দেশনা দেওয়া হয়নি যে ওজন করে নাম্বার দিবে বা খাতা না দেখে দিবে বা বেশি নম্বর দিবে, এটি আসলে কখনো বলা হয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা মানে জেনারেলি মুখ থেকে মুখান্তরে ছড়িয়ে পড়েছে কথাটি। এদিকে এবছর উত্তরপত্রে নম্বর দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় এবারের দুটি পরীক্ষায় সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এবার ওই যারা খাতা দেখেছেন তাদের উপর চাপটা ছিল না। আমি শুনেছি তাদেরকে বলা হতো আগে যে পাশ করিয়ে দেবেন। এই শৃঙ্খলাটা এবার দেখতে পাচ্ছি। তার মানে আগের বছরগুলিতে নিশ্চয়ই সেই পরিমাণ ভালো উদ্যোগ আমরা পাইনি। নতুন এই উদ্যোগের মাধ্যমে সত্যিকার জ্ঞান চর্চার পাশাপাশি শিক্ষার্থী সত্তা জাগ্রত হবে বলেও মনে করেন তিনি। মেধাসম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় পাশ হবে। যেদিন সেটি হবে সেদিন আমি আনন্দের সঙ্গে উল্লাস প্রকাশ করব। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
আজ শেষ কর্মদিবস ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। নতুন রাষ্ট্রপতির শপথ কাল। মাদারীপুরে ঘরে ঢুকে একই পরিবারের 2 জন সহ 5 জনকে কুপিয়ে আহত করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত হিজবুল মাতুব্বরকে আটক করেছে পুলিশ। রোববার রাতে রাজুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় ঘটনা হয়। পুলিশ জানায়, রাতে ওই এলাকার পলাশ খন্দকারের বাড়িতে ঢুকে পলাশ ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে অভিযুক্ত হিজবুল। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে পালিয়ে যায় হিজবুল। এদিকে আহতদের উদ্ধার করে প্রথমে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বন্যার কারণে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গোচারণভূমি তলিয়ে থাকায় কাঁচা ঘাস পাচ্ছেন না খামারিরা, ফলে শুকনো খাবারের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে দুধ উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন খামার মালিকরা। রিঙ্কু কুডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হবার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশুগুলো সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হলেও চলতি বছর বন্যার পানি বাড়ায় গবাদি পশুগুলোকে খামারে রাখা হয়েছে জুন মাস থেকেই। দীর্ঘ সময় সবুজ ঘাস পানিতে তলিয়ে থাকায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে গোখাদ্যের দাম। খামারিদের অভিযোগ, শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোতে কমে গেছে দুধের উৎপাদন, আর অতিরিক্ত খরচ হওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। বর্ষার রেঞ্জ সিজনে আমাদের মনে করেন যে 10,000 টাকা খরচ হলে আমরা 10,000 টাকা আমার খরচ হয়, আমরা 4,000 4,500 টাকা মতন বিল পাই। 28-29 টাকা দুধের দাম দিতেছে, যা আমাদের পোষাতেছে না। ঘাস নাই, আর খেরও কিনে খাওয়ানো লাগতেছে। আর যে দুধের দাম আর খৈলের যে দাম, তাতে গৃহস্থর মনে করেন যে অর্ধেক টাকা লস। পাতান থেকে গরুটা উঠে চলে এসেছে, এখন মানে দুধের সংখ্যা একটু কম। তবে বন্যায় গোখাদ্যের সংকট মোকাবেলায় মিল্ক বিটার পক্ষ থেকে খামারিদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন মিল্ক বিটার এই কর্মকর্তা। গোখাদ্যের উৎপাদন করি, কোনো লাভ করি না, কিন্তু লসও দেই না আমরা। এই ভিত্তিতে আমরা প্রত্যেকটা খামারিকে আমরা গোখাদ্যটা পৌঁছে দিই, যাতে এই বন্যার মৌসুমে কোনো গবাদি পশুর কোনো রকম কষ্ট না হয়। অন্যদিকে গোখাদ্যের সংকট নিরসনে কর্তৃপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যের যাতে সংকট না হয় সেজন্য আগে থেকে খড় মজুদ ছিল, এবং আগামীতে যাতে সংকট না হয় সেজন্য আমরা 440 মেট্রিক টন খাদ্যের আবেদন করেছি। সেটা পেলে আমরা খামারিদের মাঝে বিতরণ করব। বন্যার কারণে শাহজাদপুর উপজেলায় প্রায় 2,50,000 গবাদি পশু নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন প্রায় 5 শতাধিক খামারি। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার 9টি ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার 27টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে নদী ভাঙনে এ 3 উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসত ভিটা সহ সরকারি বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে একাধিকবার অনুরোধের পরেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে ভাঙন বন্ধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পরপর 7 বার ভাঙছে আমাকে বাড়ি। 7 বারের পরে এই জায়গায় সে বাড়ি করছে। বাড়ি করার পরে একবারে এই বাড়ি ভাঙিয়ে নিয়ে যাইতেছে। এখন তো আমাকে যাওয়ার মতন কোনো জায়গায় যাওয়া নাই। অনেক বসত বাড়ি, অনেক ফসলাদি জমি ভেঙে নিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক দাবি দাবা করেছি, অথচ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। 16 কিলোমিটার নদী তীরবর্তী এলাকায় ডিপিপি প্রণয়নের কাজ চলতেছে। সেখানে বাঁধ এবং 14 ফিট প্রশস্ত একটা রাস্তা হবে। সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে এটি 30 ফুটের পরিবর্তে 14 ফিটের পরিবর্তে 30 ফিট বাঁধ নির্মাণ করার জন্য। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। 5 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর আগামীকাল আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল দিল্লির সেন্ট্রাল হলে ভারতের সংসদ সদস্যরা এক জমকালো নৈশভোজ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রচলিত রীতি অনুযায়ী প্রণব মুখার্জিকে একটি স্মারক উপহার দেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির তার
বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী মোদীর সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। দেশের সংবিধান রক্ষায় সব পক্ষকে কাজ করারও আহ্বান জানান তিনি। কাল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন ভারতের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। উত্তরপ্রদেশের কানপুর গ্রামের কৃষক পরিবারে বেড়ে ওঠা কোবিন্দ ভারতের ইতিহাসে দ্বিতীয় দলিত প্রেসিডেন্ট। পার্লামেন্ট সদস্য এবং রাজ্যের বিধায়কদের 2/3 সমর্থন পেয়ে বিজয়ী হন 71 বছর বয়সী কোবিন্দ। আফগানিস্তানের কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। সোমবার সকালের আত্মঘাতী হামলায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন সরকারি চাকরিজীবী রয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হাজারা সম্প্রদায়ের নেতা মোহাম্মদ মহাকিকের বাড়ির কাছে হামলা চালানো হয়। গত বছর এক র্যালিতে বিস্ফোরণে 80 জনের মৃত্যুর স্মরণে আজ এক সভা আয়োজনের ঘোষণা দেন স্থানীয় ওই নেতা। এর আগেই এই হামলার হওয়ায় পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে। জর্ডানের আম্মানে ইসরায়েলি দূতাবাসে গোলাগুলির ঘটনায় 2 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর জানায় 2 জন জর্ডানি নাগরিক ফার্নিচার মেরামতের জন্য রোববার রাতে দূতাবাস কর্মকর্তাদের ব্যবহৃত একটি ভবনে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষীর সঙ্গে তাদের কথার কাটাকাটির জেরে এ ঘটনার সূত্রপাত। জর্ডানি 2 জনের একজন নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তিনি এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হয়। গুরুতর আহত ইসরায়েলি নিরাপত্তারক্ষী এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ভবনের একটি অ্যাপার্টমেন্টের মালিক এক জর্ডানি নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনার পর দূতাবাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্মকর্তা ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আমানের রাবিয়া এলাকা জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থায়। এই ঘটনায় বিস্তারিত জানতে তদন্ত করছে বলে জানায় পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো এবছরের হজ ফ্লাইট। 418 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট। এইচএসসির খাতা মূল্যায়নে মেধা যাচাই হয়েছে প্রকৃত মেধাবীদের। মত পরীক্ষকের শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রা মন্তব্য শিক্ষাবিদের। বিশুদ্ধ পানি সংকট আর জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলীবাসী। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। পদ্মা যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন। বন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট। এবং কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছেদে ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অবরোধ তুলে নেয়ার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।